সে একজন দাগী অপরাধী হতে পারেন, রেপিস্ট হতে পারেন, মানে সমাজের মানে মনুষ্যরূপী একটি জানোয়ার হতে পারেন, কিন্তু তারও কিছু অধিকার থাকে। বামেদের সময় একবারই একটু ধাক্কাধাক্কি করেছিল ওরা, কিন্তু তখন ওই সিপিএম ভার্সেস সিপিআইএম এর একটা ঝামেলা লেগে গিয়েছিল বলে আমাকে আর ধাক্কায়নি, সিপিএমরা আমাকে আক্রমণ করেছিল। যে সিপিএমরা পরবর্তীতে তৃণমূল হয়েছিল, এখন বিজেপি হয়েছে। একটা ব্যাংকে চাকরি পাবো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি বা বেসরকারি চাকরি জোগাড় করা, এটা আমার সে শিক্ষা নেই। বা আমি বলতে চাইছি যে একটা ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা, সে মুদির দোকান থেকে ইত্যাদি ইত্যাদি ব্যবসা করে, সে ক্ষমতাও আমার নেই। মানলাম আপনি যেতে চেয়েছিলেন, গেছেন। এই যে যখন আপনি সিরিয়াল করছেন, তখন তো একেবারেই একটা অন্য সরকার, তার বিরুদ্ধেও আপনার যথেষ্ট বক্তব্য ছিল। আপনি সিরিয়াল করার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি কিন্তু ব্যান কালচারের শিকার হননি সেইভাবে, নাকি হয়েছিলেন আমরা জানি না। 11 থেকে 13 অব্দি আমার একটা সময় গিয়েছিল যখন আমার সঙ্গে কেউ কথা বলতো না। তাই এই সময়টা রাস্তার উল্টো দিকে দেখলাম সরে যেত। এই জায়গাটা একটু বলুন, এটা তো অনেকেই জানি না আমরা। 11 থেকে 13 আমার কোনো কাজ ছিল না বলতে, মানে বেঁচে গেছিলাম হচ্ছে ডাবিং করে। আর আমার মা ছিলেন, তো কি করে যে কি হতো আমি বুঝতে পারতাম না। কিন্তু বাড়িতে আমার সপ্তাহে 2 দিন মাছ পেতে কোনো অসুবিধা হতো না, মাসে 2 দিন মাংস পেতেও কোনো, কি করে চালাতেন মহিলা আমি জানি না, কিন্তু চালিয়ে যেতেন। কারণ এই মহিলা না থাকলে তো আপনি আমার সঙ্গে কথা বলতে আসতেন না। আমার প্রতিদিনের 10 টাকার যে হাত খরচা, সেটা কোথাও কোনোদিন হয়নি। আমার আত্মীয় স্বজনরা একদিন হাসাহাসি করে বলেছে, ওরে এখন যে অবস্থা, 15 টাকা কর। কিন্তু আমার মায়ের সে সামর্থ্য ছিল না। ফলত কিন্তু আমাকে কখনো বলেননি তোমার যা ইচ্ছে, মানে যেভাবে নিজেকে প্রকাশ করতে ইচ্ছে করছে সেভাবে তুমি প্রকাশ না করে অন্য কোনো রকম ভাবে প্রকাশ করো। আমার আরো 2-1 বন্ধু বান্ধব আছে, তাদের স্ত্রীরা আবার যদি মানে রীতিমতো ব্ল্যাকমেইল করে যদি তাদের না, এখন যেভাবে প্রতিষ্ঠিত যে সংসার আমি দেখব, তোমার কাজ এটা নয়, তোমার কাজ গান গাওয়া, তোমার কাজ অভিনয় করা, তোমার কাজ লেখা, এমনকি তোমার কাজ ছবি আঁকা, তুমি ছবি আঁকো, সংসার আমি দেখব কি করে চালাতে হয়। বিখ্যাত কিছু নাম আমি বলতে চাই না আজকের তারিখে, কিন্তু আমি তাদের নিয়ে এত গর্বিত যে আমি মনে করি আমি তাদের স্ত্রীদের নিয়ে গর্বিত। আমি তো আমার বন্ধু বান্ধবদের নিয়ে গর্বিতই, ঠিক আছে, তারা আজকে সংসার ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদের সেই প্রতিভার অচিরেই মৃত্যু হতে পারত। সারাটা জীবন 410 স্কোয়ার ফিটে মানুষ হয়েছি, মানে 2006 পর্যন্ত। আমি কি বলবো, 75-76 থেকে যখন থেকে আমার মানে আমি খুব পরিষ্কার করে আমি আমার কথাটা বোঝার চেষ্টা করতে পারছি, তখন থেকে 2006 পর্যন্ত যাবতীয় ঘটনা ঘটেছে, সেটা আমি 410 স্কোয়ার ফিটেই মানুষ হয়ে ঘটেছে। ফলত ভারতবর্ষের এই যে, এখান থেকে একটু ডিভিয়েট করছি, যে ভারতবর্ষের রাজনৈতিক নেতারা একটা সুবিধা দেন ভারতবাসীর থেকে, হচ্ছে ভারতবাসীর চাহিদা ভীষণ কম। একটু রুটি, একটু ডাল, একটু আচার হলে হয়ে যায়, একটু ভাত, একটু কলমি শাক দিয়ে একটু খেলে হয়ে যায়। এইটা সুযোগ নেন ভারতবর্ষের সমস্ত অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি, এই সুযোগটা নেন। এখন অনেকে খুব অবাক হচ্ছেন যে বাঙালি এত সাম্প্রদায়িক, অবাক হচ্ছেন। বাঙালি কবে সাম্প্রদায়িক ছিল না? একটা জায়গায় জড়ো করে নর্দমাটাকে ঢেকে রাখা হয়েছিল, মমতা ব্যানার্জি এসে নর্দমাটা খুলে দিয়েছে। আর এই যে নাটকের গুরু ছিলেন যারা, তাদের মধ্যে থেকে আপনি সব থেকে এগিয়ে রাখেন কাকে? কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি শিখেছেন? দেখো, আমি সবসময় বলি আমার জান গুরু উৎপল দত্ত, কিন্তু কর্মগুরু রমাপ্রসাদ পণ্ডিত। একটা নাটক মানে কেবলমাত্র তার টেক্সট নয়, তার আলো, তার কস্টিউম, তার কম্পোজিশনস, সেটের ব্যবহার ইত্যাদি ইত্যাদি। আমাকে সুযোগ করে দিয়েছেন রমাপ্রসাদ বণিক, যাতে আমি হাতে কলমে করতে পারি।
এবং একটা সময়ের পর তো উনি তেমনও সুযোগ করে দিলেন যে আমি এইটি অ্যাক্টিং প্যাটার্ন চন্দন তোলাবে, কারণ তখন ওনাকে আমেরিকা যাওয়ার খুব চাপ ছিল। কারণ এই ভদ্রলোককে আমি দেখেছি যে নতুন নাটকের জন্য তৎকালীন সময় 13 এপিসোড 4 দিনে শুট হতো, অনেকগুলো টাকা হতো, উনি কিন্তু চাকরি করতেন না, কিন্তু নাটকের প্রয়োজনে বলেছেন আমি করবো না, আমার এখন নতুন নাটক তৈরি হচ্ছে, আমি করব না। তার ফলেই আমি এখন দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলার, পশ্চিমবাংলার বেশ কয়েকটা নাম তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত রমাপ্রসাদ বণিকের হাতে। তবে কারখানা বলতে যা বোঝায় সেটা কিন্তু শ্রী আচার্য উৎপল দত্তর দলই, মানে প্রফেশনাল অ্যাক্টরের কারখানা বেরোচ্ছে, কে প্রতিষ্ঠিত করছে নিজেকে, এটা উৎপলদার আশেপাশে কেউ নেই। আর তাছাড়া আপনি এটা এভাবে হিসেব করতে পারবেন না। এই সময় দাঁড়িয়ে একজন থিয়েটার কর্মী হিসেবে বা একজন নাটকের ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মনে হয় যে থিয়েটারের সব থেকে বড় চ্যালেঞ্জ কি এখন? আমার একটা বিনীত অনুরোধ আছে যে আপনি যদি থিয়েটার শিল্পী বলেন, থিয়েটার কর্মী না বলেন, আমি বুঝিয়ে বলছি কেন বলছি। সেটা হচ্ছে যে কর্মী শব্দটা বামেদের সময় থেকে বা তারও আগে থেকে, যখন 40-এর দশক থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল, সেই সাংস্কৃতিক আন্দোলন যেহেতু এই বামপন্থী দলগুলোর সাংস্কৃতিক একটা করে বিভাগ থাকতো এবং সেই বিভাগে তারাই সদস্যও হতেন, সদস্যা থাকতেন, ফলত ওদের একটা পার্টি কর্মী শব্দটা আছে, কিন্তু বাংলাদেশের বৃহৎ চত্বর জুড়ে আছে এমন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংস্রব রাখেন না, বা মানে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা আশু কর্মসূচি থাকে, এই মুহূর্তের কর্মসূচি, আর সেই অনুযায়ী তাদের প্রচারের ধর্ম পাল্টে যায়। সংস্কৃতিকে যদি সেইখানে নিয়ে আসা হয় আমার আপত্তি আছে। অরাজনৈতিক পৃথিবীতে তো কিছু হয় না, আপনার টিপটা অরাজনৈতিক নয়, তো সুতরাং এটা যদি শিল্পী বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, এবার আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কি চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমার নিজের মনে হয় চর্চা, বৌদ্ধিক চর্চার জায়গা। আমাদের যে সভ্যতার, মানব সভ্যতার যে একটা এগিয়ে যাওয়ার পেছনে একটা অন্যতম বড় উপাদান, সে আপনি আমাদের বৈদিক যুগ থেকে বলুন, বেদে নাস্তিকতা থেকে বলুন, হরপ্পা মহেঞ্জোদারোতে, মানে যেখান থেকে আমাদের বৈদিক সভ্যতার ধর্ম এবং দর্শনের মূলগুলো আহরিত হয়েছে, এটা বললে আবার কিছু লোক খেপে যায়। যাক, তারা যদি বিজ্ঞান না মানেন, ইতিহাস না মানেন, আমার কিছু, তারা কেবলই রাজনৈতিক স্লোগান চাইলে করতে পারেন, কিন্তু আমাদের ধর্মের, মানে ধর্ম এবং দর্শনের মূল আহরিত হয়েছে প্রাগবৈদিক যে সভ্যতা, ওই রাখি গড়িতে প্রমাণ করার একটা চেষ্টা হয়েছিল, সেটা সফল হয়নি। যাই হোক, সে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতারই একটা অংশ, প্রমাণিত সত্য, নতুন করে কিচ্ছু করার নেই। যদি বিজ্ঞান না মানেন, মানি না বললে হতেই পারে, কিন্তু যদি বিজ্ঞান মানেন তাহলে হবে না। ডিএনএ টেস্ট থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রমাণিত হয়েছে। তো ফলত সে সব জায়গা থেকে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ডিসকোর্স, আত্মকথন। আপনি আপনার মধ্যে নিজেই একটা প্রস্তাব উত্থাপিত করছেন, ভাবনার উত্থাপিত করছেন, সেই ভাবনার বিরোধিতা আবার আপনি নিজেই করতে আরম্ভ করছেন। এই যে আত্মকথন, এই মানে যা ডিসকোর্স, এইটা বন্ধ হয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার বৌদ্ধিক চর্চার ক্ষেত্রে। কারণ আবার যদি সেই ফেরত আসে পুরনো জায়গায়, যে ওই প্রোটন আর ইলেকট্রনের ধাক্কা ধাক্কিতেই এই গোটা ইউনিভার্সটা দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা বন্ধ হয়ে গেলেই উড়ে যাবে সবটা। আবার সংঘাতের জায়গাটাই কিন্তু একটা সংঘাত না হলে নাটক তৈরি হয় না। সেটা দুটো হ্যাঁ এর মধ্যে হতে পারে, দুটো না এর মধ্যে হতে পারে।
ফলত বৌদ্ধিক চর্চার জায়গাটা হচ্ছে সবচেয়ে জরুরি জায়গা, এবং সেই বৌদ্ধিক চর্চা এবং তার সঙ্গে সঙ্গে নিরীক্ষণের চর্চা, মানে আরো অন্যান্য ভাবে নাটকের, যদিও এক সমস্যা আমাদের উৎপলদাই বলতেন যে 3-1.5-এর জন্য বিধ্বস্ত হয়ে গেল, যেমন আপনি ভাবছেন নতুন কিছু করবেন, নতুন কিছু ভাববেন, দেখবেন ওই 3-1.5 আগে ছেড়ে ফেলেছে ওগুলো সব। সত্যি তাই, আমরা যে এখন বলি এনভায়রনমেন্টাল থিয়েটার, কবে রবি ঠাকুর এগুলো সব সেরে রেখে দিয়ে চলে গেছেন। আমরা ভাবি যে স্পেস ইউজ করে থিয়েটার হবে, সেটাও উনি ছেড়ে দিয়ে চলে গেছেন। ওর মতো আধুনিক মানুষ তো আমি অন্তত এখনো পর্যন্ত মানে খুব একটা খুঁজে পাইনি। ইতিহাস বোধ সম্পর্কে সম্পূর্ণ একটা ভুল ধারণা। মানে আপনি ভাবতে পারেন 15টা প্রজন্ম পড়ে এসেছে সিঙ্গুর আন্দোলন আর পার্থ চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, 15টা প্রজন্ম পড়ে এসেছে। একই রকম ভাবে বামেদেরও কিছু কিছু জায়গায় তাদেরও ওই রকম ভাবে প্রভাব খাটিয়েছেন, কিন্তু মানে তাদের ধন্যবাদ জানাই। ঠিক এখন যেমন আমি মনে করি যে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, এই দেশটাকে বাঁচানোর জন্য এবং পৃথিবীটাকে বাঁচানোর জন্য বামপন্থার কোনো বিকল্প নেই। এবং পৃথিবীর এই তথাকথিত, একটা সময় মার্কস ভেবেছিলেন যে আমেরিকা থেকেই শিল্প শ্রমিক আন্দোলন তৈরি হবে, আজ হচ্ছে সেটা। এই 2024, 25, 26 জুড়ে পৃথিবীর ধনীতম শহরে, এবং ধনীদের বাস, পৃথিবীর এত ধনী একটা শহরে বাস করেন না, সেখানে একজন জহরান মামদানির মতন একজন মানুষ প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, একটা সরকার চালানোর জন্য আমরা ধনীদের ওপর ট্যাক্স বসিয়েই গরিব মানুষের ব্যবস্থা করব। প্রমাণ করে যেমন সারা, আমি আপনাকে একটা কথা বলছি, আমি আমার একটা সুযোগ হয়েছিল, সৌভাগ্য বলতে পারেন, যে আমার আমেরিকা একটু যাতায়াত বেশি করার একটা সময় সুযোগ ছিল, একটা সময়, এখন নেই। যদি আবার ভবিষ্যতে কোনোদিন হয় তো তাহলে এত লাল পতাকার মিছিল আমেরিকার বুকে, যারা একটু খবর রাখেন বা দেখতে পান, যারা এইসব রিল দেখেন না, ওই রিলের মধ্যেই আসে, দেখতে পান এত লাল পতাকার মিছিল আমেরিকা দেখেনি। সরাসরি কাস্তে হাতুড়ি তারা দেওয়া লাল পতাকার মিছিল, এবং মেট্রো স্টেশনগুলোতে কলেজের ছেলেমেয়েরা বলছেন জয়েন্ট কমিউনিস্ট পার্টি, তার কারণ এই দাম বেড়েছে, জয়েন্ট কমিউনিস্ট পার্টি যুদ্ধ লেগেছে, জয়েন্ট কমিউনিস্ট পার্টি আপনার চাকরি নেই, জয়েন্ট কমিউনিস্ট পার্টি এত এত টাকা মেরে বড় লোকরা পালিয়ে যাচ্ছে, এটা যে বলছে। এবং গোটা ইউরোপ জুড়ে যারা, মানে আমার ইউরোপের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, এবং এই অংশটা হয়তো এই মুহূর্তে কি আমেরিকা, কি ইউরোপ, কি জাপান, কি এমনকি ইরানের যে কমিউনিস্ট পার্টি এই মুহূর্তে এই যুদ্ধেতে জয়েন করেছে, সর্বত্র এদের সংখ্যাটা গত 2019-এ যেখানে ছিল হচ্ছে 2%, সেই সংখ্যাটা এখন লাফিয়ে লাফিয়ে বাড়তে আরম্ভ করেছে, এমনকি রাশিয়ার মধ্যেও। এইখানেই সমস্যাটা হচ্ছে, আপনাকে যেটা গোড়ায় বললাম, রিল একটা ভয়াবহ সমস্যা তৈরি করছে। অভিনেতা হিসেবে বলছি আপনাকে, আমি যে আমাদের যে নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, তাদের মনঃসংযোগের চূড়ান্ত অভাব দেখা দিচ্ছে, আর সেটাকে ব্যবহার করছে পুঁজি। আজকে তথাকথিত মাইক্রো থিয়েটার এসবের নাম দিয়ে 1 মিনিটের সিরিজ তৈরি করছে, তাও ভার্টিক্যালি। এইখানে দেখলো একটা চমৎকার মজার জিনিস, হাসলো। উল্টোলো, এই গতকাল দেখলাম একটি মনুষ্যরূপী জানোয়ার স্কুল মাস্টার ক্লাস 1-2 এর বাচ্চাদের ধরে ধরে মারছে, সেটা দেখছে। সেটা দেখে হয়তো একটু মন খারাপ হলো। তারপরে পাঠিয়ে গেল একটা বিশাল লোভনীয়, সস্তায় পাওয়া যাবে একটা কোনো কিছুতে, পাল্টালো চূড়ান্ত রাজনৈতিক একটা বক্তব্য ভরা একটা জিনিস, পাল্টালো
আবার একটা ওই মানে ভয়ঙ্কর টিকটক মার্কা হলো, স্থিতিটা কোথায় তার? প্রত্যেকটা এই যে ইমোশন গুলো আসছে, এগুলো তো আমাদের ডোপামিনের খেলা বলুন আর অন্যান্য যে সমস্ত জারক রস তার কথা বলুন, মস্তিষ্ক স্থায়িত্ব পাচ্ছে না। তো আমি এমন একটা খুব দায়িত্ব নিয়ে মানে আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে বলছি যে আমি সকালবেলা উঠে 8 ঘন্টা থেকে 40 মিনিট ব্যয় করি, আপনারাও করুন, যে আপনার ফোনের অ্যালগরিদমকে মিসগাইড করতে। আপনি প্রথম 5 মিনিট যদি দেখতে না চান, দেখবেন না, মনোশক্তি খুলে রেখে দিন। তারপরে 5 মিনিটেই চলে যান অর্গানাইজারে, RSS এর সংবাদপত্রে, তারপরেই চলে যান হিন্দুতে। এরকম 15টা মিনিট খরচা করুন, একটাও দেখবেন না। যদি আপনার দেখতে ইচ্ছে না করে, দেখবেন না। শুধু খেলার পাতাটা দেখতে যদি ইচ্ছে করে, তাহলে সেটুকুই দেখবেন, কিন্তু বাকিটা দেখবেন না, ফেলে রেখে দিন ফোনটাকে। আর এই যে নোমোফোবিয়া তৈরি করা, যেটা মানে এই যে ফোন ছাড়া বাঁচতে পারে না, নোমোফোবিয়া তৈরি করা, এটা যে কি সাংঘাতিক জায়গা তৈরি করছে মানুষকে। কত মেয়ে ছেলে বাচ্চা বাচ্চা তাদের মানসিক অসুবিধা হচ্ছে। আরে ও যন্ত্র তোর কাজে লাগার কথা, ও তোকে ব্যবহার করছে। হাতে তোর যন্ত্র এরকম করে রাখবি যখন যন্ত্র, ওটা আমাকে ও ডিকটেট করতে পারে না। আমার প্রয়োজন থাকলে আমি ওটা খুলবো, না থাকলে খুলবো না। বাজলেই দৌড়তে হবে না, এগুলোকে বলে নোমোফোবিয়া। এইটা আজকে থিয়েটারের নতুন যারা আসছে তাদের প্রতি চ্যালেঞ্জ। আবার এটা নিয়ে আমার একটা সমস্যা আছে, জানেন তো? সমস্যাটা হচ্ছে মানে আমি কিন্তু আফসোসের জায়গাটা জিজ্ঞেস করছি। না 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 না, আফসোস তো করতে পারিনি। হ্যাঁ, আফসোস তো কি করে উঠতে পারিনি। আমি বলছি কি করেছেন বলে আফসোস হয়, যেটা করতে চান না পরের জন্মে এলে। এইটা খুব মুশকিল, কারণ আমি না, আমাকে যদি কেউ বলে যে তোমাকে আবার পুনর্জন্ম দেওয়া হবে, এই তুমি কি বাদ দিতে চাও, আমি বলবো যে একটাও জিনিস না। কারণ ভাগ্যিস শব্দটা বা ভাগ্য শব্দটা ব্যবহার করছে, ভাগ্যিস আমি পাকসাকা সিআইটি রোডে বড় হয়েছিলাম, যেখানে মুসলমান, খ্রিস্টান, চাইনিজ এদের সকলের সাথে খেলে বড় হয়েছি। এবং ঈদে মাংস, বাড়ি বাড়ি মাংস দিয়ে এসছি। পুজোর সময় কি দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, আমার মুসলমান বন্ধু বান্ধবরা তারা চাঁদা তুলেছে, বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর নিয়ে এসেছে, শুধু প্রসাদটা খেত না, বিসর্জন দিয়েছে। আমি এই সময়টা বড় হয়েছি। তো চাইনিজদের, এটা আমি অনেক জায়গায় বলি যে চাইনিজদের যে নতুন বছর শুরু হয়, ওরা ড্রাগন নিয়ে নাচে। সেই ড্রাগনের মধ্যে আমার সামনে সাইদুল, তারপরে ওয়াল্টার, মানে ওদের চাইনিজ এরিয়াতে একসঙ্গে ড্রাগনের মধ্যে নেচেছি। একটা সময় তো প্রায় ছোট পাদ্রী বলে আমার ডাকা হতো, এত ক্যারল গেয়ে বেড়াতাম আমি। কিন্তু বাবা ওই যে ছোটবেলা থেকে একটা জিনিস ধরিয়েছিলেন যে যেটা জানবে সেটা যতটা পারো জানবে। তারপর আমার 16 বছর না 17 বছর বয়সে একটা রাহুল সংকীর্তন আস্তে করে হাতে ধরিয়ে দিলেন এবং বললেন যে মার্কস পড়ছো, তাহলে রাসেলও পড়ো। রাসেল আমার জীবনে একটা অসম্ভব অনুপ্রেরণার জায়গা। কৃষ্ণমূর্তি আমার জীবনে ভীষণ অনুপ্রেরণার জায়গা। এবং ফলত এবং রামকৃষ্ণ মিশনে বড় হয়েছি 9.5 ক্লাস পর্যন্ত, ক্লাস 5 থেকে। আমাদের একটা বিরাট বড় সুবিধা হয়েছিল, আমাদের যিনি বড় মহারাজ ছিলেন তিনি আর আমরা যেখানে থাকতাম সেই জায়গাটায় কোনো বাউন্ডারি ছিল না। আর আমাদের যে সমস্ত কাজের মধ্যে ইনভলভ করা হতো, যেমন ধর পরিষ্কার, হাপড় চালিয়ে কাস্তে বানানো, এটা আমার নম্বর যোগ হতো। ধান রোয়া, নাড়া দেওয়া,
এইগুলো ধান যখন, এখন তো সব যন্ত্র এসে গেছে ধান ঝাড়া হয়, তখন ধান ঝাড়ারও মানে যে বাঁশের তক্তা লাগিয়ে, বাঁশের লাগিয়ে তাতে ধান ঝাড়া। সবচাইতে এখন আমার মনে হয় কি ভাগ্যিস স্কুলের টাইম ছাড়া জুতো পরতেই হবে বলে আমাকে কেউ কিছু বলেনি। মানে মাটি একেবারে, তার জন্য পাটা চাষার পায়ের মতো ছেদে থাকা পা, ওই কারণে আমি কি সৌভাগ্য আমার সেটা, যে সরস্বতী পুজো করব তার জন্য পয়সা করি নেই, পাড়ার দু একটা জায়গায় চালাতো, আবার তোরা সরস্বতী ওইখানে তো একটা হচ্ছে, তো আবার কি দরকার তোদের, না জেঠু করবো না কাকু করবো, দরমার 4-3টে বেড়া কিনে নিয়ে এসে তার কোনো ক্রমে লাগিয়ে সেই কিনতে গিয়ে আর ঠাকুর কিনতে গিয়ে ফল নেই, ফলের দাম আর নেই, যেটুকু ফল হবে ওটা তো হবে না, ফলে তো বৈঠকখানা বাজারে গিয়ে ফল চুরি করতে হচ্ছে, যারা যারা চাঁদা দিল না তাদের বাড়ির দরজায় গিয়ে ময়লা ফেলে আসতে হচ্ছে। এগুলো তো ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা, ফুটবল খেলতে বা ক্রিকেট খেলতে বাড়ির কাজ ভাঙা হচ্ছে এবং তখন পালিয়ে যেতে হচ্ছে। সে বাড়িতে আগামী 4 মাস 2 মাস যাতে না যাওয়া হয়, কোন কোন বাড়িতে গেলেই, আমি যেহেতু অত্যন্ত বলছি আপনাকে, অত্যন্ত মা আমাকে মানুষ করেছেন, খুব সামান্য বেতনে চাকরি করতেন, ফলত ওই পাকসাগা সেরি রোডের রোডটায় ওপর কিন্তু দেখবেন খুব উচ্চবিত্তদের বাড়ি আছে, আর আমার বন্ধু বান্ধব সেখানেও ছিল, আবার যাকে বলা হয় ওই যে বস্তি অঞ্চলটা বড়, সেখানেও ছিল। ফলত আমরা খেয়াল করতাম, সেটা সে উচ্চবিত্ত পরিবারের ছেলে হোক বা নিম্নবিত্ত পরিবারের ছেলে হোক, কোন বাড়িতে গেলে না খাইয়ে ছাড়বে না, ফলত সেই বাড়িতে চলে যাওয়া, গেলেই লুচি টুচি ভেজে দেবে, একটা জমজমাট শৈশব কেটেছে। হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে বাচ্চাটার দিকে তাকিয়ে ভাবি যে মানে বড় হওয়াটা, মানে ওইটা মিস করছে ওরা। মানে আমার নিজের মনে হচ্ছে, হয়তো আজকে লোকে বলবে যে না না, এই যে জীবনটা, এর ভবিষ্যৎটা তুমি দেখে দেবে। আমার এক বন্ধু আছে, খুব বিখ্যাত বন্ধু, শান্তিলাল মুখার্জি, অভিনেতা, তার এক মামা একটা ঘটনা ঘটিয়েছিল যা আমাদের চোখ খুলে দিয়েছিল। তার মামা সেন্ট জেভিয়ার্স কলেজে তার মেয়েকে নিয়ে গিয়ে, এই ছেলেকে নিয়ে গিয়েছিল, তার ইন্টারভিউ হবে, বাপ মায়ের ইন্টারভিউ। তার মামা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে আমি যখন সেন্ট জেভিয়ার্স কলেজে, আমি আসলে একটা মধ্যিখানে একটা আমার নেশা পেয়ে গিয়েছিল যে এই কলেজে গিয়ে ছাত্রছাত্রী ধরে তাদের নিয়ে থিয়েটার করা। এর দীর্ঘতম অধ্যায়টা যাদবপুরে, সবচেয়ে কম সময়টা সেন্ট জেভিয়ার্স, বছর 3 কি হলো, সেখানে এনএসএ বলে একটা ক্যাম্প হতো, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেখানে বাবু বলে একজন বেলজিয়ান মহারাজ ছিলেন, প্রথম লোক যাকে দেখেছিলাম বাংলায় উপাসনা করতে। উনি বাংলা তর্জমা করে, উনি কখনো বেলজিয়ানে বা ইংরেজিতে তর্জমা করতেন না, আর উনি ছিলেন এনএসএর দায়িত্বে। ফলত মানে প্রত্যন্ত আদিবাসী একটা অঞ্চলে গিয়ে একটা স্কুল বাড়ি বানিয়ে দিয়ে, সেই স্কুলে যাতে শৌচালয় থাকে মেয়েদের জন্য, সবচাইতে আগে চিন্তা করতে গ্রামে কতগুলো মেয়ে স্কুলে আসবে, তার শৌচালয়টা এইখানে করে দিতে হবে। যেখানে এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 40,000 স্কুলে মেয়েদের আলাদা শৌচালয় নেই, ভারতের, ওটা ভারত জুড়ে বলছি, নেই সেখানে। তো সেখানে ওই মামা গেলেন না না, কি বাবুর কাছে জানতে পারলাম, বাবু ইন্টারভিউতে ছিলেন। আচ্ছা, বাবু বললেন ইয়েস, আমি মনে করতে পারি, জানো তো ওই লোকটার কথা। আমি আই ওয়াজ ইমপ্রেসড। বললেন সবই তো হলো, এবার আপনার ইন্টারভিউটা আমি নেব, যে আপনি কি আমার বাচ্চাকে শিক্ষিত করতে চান না মানি মেকিং মেশিন বানাতে চান? আমার মানি মেকিং মেশিন দরকার নেই, আমার একটা শিক্ষিত বাচ্চার দরকার আছে, মানুষ হবে বলে। আমার মানি মেকিং মেশিন দরকার নেই।
এটা আমাকে ভয়ঙ্কর উদ্বুদ্ধ করেছিল সেই সময়, মানে ওই বয়সে, যে আরে এত সহজে এত সোজা করে একটা কথা তো বলা মানে যায় না যে আমি এবার আপনার ইন্টারভিউ নেব। আচ্ছা, বেশ এই প্রশ্নটা বেশ শুনে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। ধরুন 25 বছরের তরুণ চন্দন সেন আমার জায়গায় বসে আছে, আপনি আপনার জায়গায় কি প্রশ্ন করতেন? ডিফিকাল্ট মানে হচ্ছে, আমি প্রথম প্রশ্ন করতাম, আপনি কি যাদবপুরে রাত্রিরে এরকম হাওয়ানি হচ্ছিল যখন আপনি ছিলেন, গিয়েছিলেন, আপনি বসে থাকতে পেরেছিলেন, খেতে পেরেছিলেন, ঘুমোতে পেরেছিলেন? আপনি কি তাদের সাথে কোনোদিন, এই যত স্টেশন আছে, আমি একটা সময় 3-4 বছর ওয়ান অ্যাক্ট কম্পিটিশন গুলোতে পাঠ করে বেড়াতাম। আমাদের দলেও প্রচুর সাবাব থেকে ছেলে মেয়েরা আসে, তাদের প্রধান উপজীব্য হচ্ছে 10 টাকার মুড়িটা, 10 টাকার চাটা, এখন 10 টাকা। কারণ আমি কিন্তু 5 পয়সা বাস ভাড়া দিয়েছি হিউজেস রোড থেকে, ট্যাংরার হিউজেস রোড থেকে শিয়ালদা পর্যন্ত 5 পয়সা। হিউজেস রোড থেকে বাসে তুলে দেওয়া হতো, কলেজ স্কোয়ারে গিয়ে নামতাম, কলেজ স্কুলে পড়তাম ক্লাস 3-তে, সেখানে 10 পয়সা। ফলত আমি আপনাকে ওই প্রশ্নটা করতাম, আমাকে না, একদম 25 বছরের চন্দন সেন বসে আছেন, তিনি করতেন, হ্যাঁ, বা আপনি তাকে, হ্যাঁ, এই প্রশ্নটা করতাম এই মুহূর্তে যদি দাঁড়িয়ে থাকতে বল, এই মুহূর্তে, বা দুটো দেশের মাঝখানে ঠেলে দিয়ে যে অমানবিক কাণ্ডটা হচ্ছে, তাদের জল নেই, তাদের খাবার নেই, মাথার উপর রোদ্দুর বৃষ্টি, কি ধরনের মানুষ হয়েছি আমরা নিজেদের কি ধরনের মানুষ বলে মনে করছি? রাজনৈতিক কারণে আমি বলছি হিংসা হয়নি এবারের ভোটে। 27 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে, 27 লক্ষ মানুষকে উবে গেছেন তারা। এত বড় সন্ত্রাস কখনো হয়েছে? 2-4টে খুন হয়েছে, 2-4টে বোম মারামারি হয়েছে, ওটা 2-4টে হয়েছে, 15টা হয়েছে, 20টা হয়েছে, 27 লাখ মানুষকে একেবারে নির্বংশ করে দেওয়া। এবং আজকের তারিখে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তাদের আর কোন রকম সরকারি সুবিধে পাবে না তারা। সারা ভারতে এই মুহূর্তে এরকম লোক হচ্ছে প্রায় 4.5 কোটি, সংখ্যাটা আরো বাড়বে। এর থেকে ভয়াবহ সন্ত্রাস, এর থেকে ভয়াবহ কি বলবো আক্রমণ আর কোথাও হয়েছে? আবার একই সঙ্গে সঙ্গে, এটা যেহেতু নতুন গভর্নমেন্ট, আমার এক্ষুনি কোনো মন্তব্য নেই, কিন্তু আমি এই গভর্নমেন্টকে আবার চূড়ান্ত বড় একটা ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে 15টা বছর বাদে আবার বিরোধী নেতাকে বলা হচ্ছে যে আসুন আমরা আলোচনা করি। এর জন্য এই গভর্নমেন্ট ভয়ঙ্কর ভাবে ধন্যবাদ আর হোক বলে আমি মনে করি। ধরুন আপনার জীবন নিয়ে একটা নাটক হলো, ভালো কিছু হবে না, আপনি কি নাম রাখবেন নাটকের? উৎপল দত্ত আমার সম্পর্কে একখানা কথা বলেছিলেন একটা সময়। আমি চাকরি করবো বলে একটা সময় বলেছিলাম, তাহলে উৎপল দত্ত ভয়ঙ্কর খেপে গিয়েছিল। একটা বড় পার্ট আমার জন্য রাখা হয়েছিল, কিন্তু সেই সময় আমি বলেছিলাম চাকরি করবো। অব্যবস্থ চিত্ত পেটি বুর্জুয়া বলেছিলেন আমাকে। তো আমি বলবো এটি নাম হবে নাটকের। হ্যাঁ, অব্যবস্থ চিত্ত পেটি বুর্জুয়া। শুনছিলেন চন্দন সেনের সঙ্গে আমাদের একেবারেই একটা ঘরোয়া আলাপ, প্রচুর কথা উঠলো তাতে। সেই কথার মধ্যে রাজনীতি রয়েছে, সেই কথার মধ্যে ব্যক্তিগত বোধ রয়েছে, সেই কথার মধ্যে সমাজের কাছ থেকে কি চাইছেন তাও রয়েছে। এইরকমই নানা আড্ডার যদি স্বাদ পেতে চান, চোখ রাখুন বর্তমান ডিজিটালে। নমস্কার। ফলো করুন বর্তমান।